আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হামাস ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে বলেছেন খামেনি। এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ নিশ্চিত। এদিকে আমরা গাজায় যা করেছি তার জন্য দুঃখিত বলেছেন ইসরায়েলি সেনা। এরপর জানিয়ে দিব ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া। আরও জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের বলেছেন এরদোগান। সর্বশেষ জানিয়ে দিব বিবিসির প্রতিবেদন, কার্টার কিম সাক্ষাৎ আটকে দিয়েছিল পারমাণবিক যুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হামাস ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে বলেছেন খামেনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী হামাসের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এবং ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষ ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। গাজায় ১৫ মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এই চুক্তি আগামী রোববার ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, ইসরায়েলের পার্লামেন্ট অনুমোদন পাওয়ার পর এই চুক্তিটি আগামী রোববার ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক এক্স পোস্টে হামাসের প্রশংসা করেছেন। পোস্টে তিনি লিখেছেন, বইতে লেখা থাকবে, গাজায় একসময় একদল জনতা হাজার হাজার শিশু ও নারীকে হত্যা করেছিল। সবাই বুঝতে পারবে যে জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ও প্রতিরোধ ফ্রন্টের দৃঢ়তাই ইহুদিবাদী সরকারকে পিছু হটতে বাধ্য করেছিল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ নিশ্চিত। তবে ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যালন লিয়েল বলেছেন, ইসরায়েলি মন্ত্রিপরিষদ গাজায় যুদ্ধবিরতির পক্ষেই মত দেবে। অবশ্য এতে অতি ডানপন্থী দলগুলোর পক্ষ থেকে নেতানিয়াহুর জোট ত্যাগের হুঁশিয়ারি রয়েছে। তবুও মন্ত্রিসভা তাতে সায় দেবে বলে মনে হয় না। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে লিয়েন বলেন, ক্যাবিনেটে নেতানিয়াহুর উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেজন্য বলা যায় যে যুদ্ধবিরতির প্রথম ধাপে নিশ্চয়তা রয়েছে। তিনি আরও বলেন, তবে চুক্তির বিষয়ে নেতানিয়াহুর দ্বিধা তার জোটের সম্ভাব্য দুর্বলতা নিয়ে তার উদ্বেগকে প্রতিফলিত করে। ইসরায়েলের সাবেক এই কর্মকর্তা বলেন, নেতানিয়াহু যখন অতি ডানপন্থী নেতা বেনগভির ও সট্রিসকে এড়িয়ে মন্ত্রিপরিষদকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন তিনি সংসদের মধ্যপন্থীদের উপর আরো ভর করতে পারবেন। এ সময় তিনি আরো বলেন, আগামী ৪২ দিনের মধ্যে বোঝা যাবে যে নেতানিয়াহুর জোট কোন দিকে অগ্রসর হবে। আমরা গাজায় যা করেছি তার জন্য দুঃখিত বলেছেন ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা ইয়োতাম ভিলকো ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজার বাফার জোনে ইসরায়েলি সেনারা একটি নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এবং সেই হৃদয় বিদারক দৃশ্য আজও তার মনে রয়েছে। ভিলকো আরও জানান, গাজা উপত্যকার বাফার জোনে অননুমোদিত ব্যক্তি দেখলে গুলি করার নির্দেশ ছিল এবং তিনি নিজে অন্তত ১২ জনকে এভাবে নিহত হতে দেখেছেন। তবে ওই কিশোরের হত্যার দৃশ্য তাকে সবচেয়ে বেশি তাড়িত করছে। এদিকে ইসরায়েল ও হামাস বুধবার ১৫ জানুয়ারি একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার ১৯ জানুয়ারি থেকে, খবর এপি। উল্লেখ্য, গাজা সংঘাতের মধ্যে এমন অনেক ইসরায়েলি সেনা রয়েছেন যারা যুদ্ধের পক্ষে নন, কিন্তু সেনাযুদ্ধ বন্ধের জন্য সরকারি পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখেছেন। তার মতে, তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যা নৈতিকতার সীমানা ছাড়িয়েছে। এর ফলে তারা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
এবং সরকারকে যুদ্ধবিরতির পথে হাঁটতে আহ্বান জানিয়েছেন। ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২,৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০ জন যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া, যার বিপরীতে ২,৪৬৬ জন সেনা সদস্যকে নিজেদের দেশে ফিরিয়ে এনেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত ২০২৪ সালে মোট ১০ জন যুদ্ধবন্দী বিনিময় করেছে দুদেশ, যার বিপরীতে ১২৬৬ জন সেনাকে দেশে ফিরিয়ে এনেছে রাশিয়া। এর মধ্যে গত বছরের ৩ জানুয়ারি ২৪৮ জন সৈন্য রাশিয়ায় ফিরেছেন, আর ৩১ জানুয়ারির মধ্যে আরও ১৯৫ জন ফিরে এসেছে। এরপর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফিরে আসে ১০০ সেনা। মে মাস শুরু হওয়ার আগ পর্যন্ত ফিরে ৭৫ জন ও ২৫ জুনের আগে আরও ৯০ জন। এরপর ১৭ জুলাইয়ের আগে ৯৫, ২৪ আগস্টের মধ্যে ১১৫, ১৪ সেপ্টেম্বর ১০৩, ১৮ সেপ্টেম্বর ৯৫ ও ৩০ ডিসেম্বর দেশে ফেরেন ১৫০ রুশ সেনা। তার আগে ২০২৩ সালেও সেনা সদস্যদের ফিরিয়ে আনে রাশিয়া। তার আগেও যুদ্ধ শুরুর প্রথম বছরে ইউক্রেন থেকে ৬২৮ জন সেনা সদস্য ফিরিয়ে এনেছিল দেশটি। আর এই যুদ্ধবন্দী কিংবা সেনা সদস্যদের ফিরিয়ে আনার ব্যাপারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সংযুক্ত আরব আমিরাত। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের, বলেছেন এরদোগান। গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান। তিনি বলেছেন, বুধবার ঘোষিত এই চুক্তি ফিলিস্তিনি ভাই বোন এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে। বুধবার ১৫ জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। এরদোয়ান এক্সপোস্টে এক বিবৃতিতে বলেন, তুরস্ক গাজার পাশে থাকবে এবং তাদের পুনর্গঠনে সহায়তা করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। তিনি আরও বলেন, তুরস্ক হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায়। এরদোগান গাজার জনগণের সাহসিকতার প্রশংসা করে বলেন, আমরা ইসরায়েলের অবৈধ ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় বীরত্বপূর্ণ গাজার জনগণকে স্যালুট জানাই। তিনি আরও উল্লেখ করেন, তুরস্ক কখনোই তাদের ফিলিস্তিনি ভাইবোনদের নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ে একা রাখেনি এবং ভবিষ্যতেও পাশে থাকবে। বিবিসির প্রতিবেদন, কার্টার কিম সাক্ষাৎ আটকে দিয়েছিল পারমাণবিক যুদ্ধ। ৩ দশক আগে বিশ্ব এক পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এর উত্তর কোরিয়া সফর সবকিছু বদলে দেয়। ১৯৯৪ সালের জুনে কার্টার উত্তর কোরিয়ার তৎকালীন নেতা কিম ইল সাংয়ের সঙ্গে আলোচনার জন্য পিয়ংইয়ংয়ে পৌঁছান। এটি ছিল এক নজিরবিহীন ঘটনা, কারণ সেই সময়ই প্রথমবার কোনো বর্তমান ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করেছিলেন। এ সফর ছিল কার্টারের ব্যক্তিগত হস্তক্ষেপের অনন্য দৃষ্টান্ত। অনেকের মতে এটি অল্পের জন্য যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ এড়াতে সাহায্য করেছিল, যা লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিতে পারত। এছাড়া এটি পিয়ংইয়ং ও পশ্চিমাদের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি যুগের সূচনা করেছিল। এর কোনো কিছুই হয়তো হতো না যদি না কার্টার তার কূটনৈতিক চাল চালতেন।